অনেক অনেক দিন আগের কথা। মিরপুর গ্রামে বিকাশ নামের এক লোক থাকতো। বিকাশ তার স্ত্রীকে নিয়ে থাকতো। বিকাশের এক টুকরো জমি ছিল। সে তার জমিতে কাজ করেই সংসার চালাতো। বিকাশের স্ত্রীর নাম ছিল রাবেয়া। এমনই একদিন, কি গো, তুমি এখনো এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ? আজ মাঠে কাজে যাবে না? ওহ, এত সকালে এভাবে চেঁচামেচি করছো কেন? তুমি জানোই তো আমি প্রতিদিন কাজে যাই। আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে তুমি এভাবে চেঁচামেচি করছো। তুমি কোদালটা এনে দাও, আমি কাজে যাচ্ছি। তারপর বিকাশ ও রাবেয়া বাহিরে আসে এবং রাবেয়া কোদালটা এনে বিকাশের হাতে দেয়। বিকাশ কোদালটি নিয়ে কাজে চলে যায় আর বিকাশ তার জমিতে কাজ করতে শুরু করে। বিকাশ কাজ করতে করতে দেখতে পায় তার সামনে অনেকগুলো টাকা পড়ে আছে। এ কি, এখানে এতগুলো টাকা পড়ে আছে? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এবার আমি বরং এই টাকাগুলো নিয়ে বাড়িতে যাই। তারপর বিকাশ সেই টাকাগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বিকাশ যেতে যেতে এক বুড়িমার সাথে দেখা হয়ে যায়। বুড়িমা বিকাশকে দেখে বলে, বাবা রে, আমাকে কিছু সাহায্য করো বাবা। আমি দুদিন হলো না খেয়ে আছি। আমাকে কিছু খেতে দাও দয়া করে। বুড়িমা, আমার কাছে তো এখন খাবার নেই, তুমি আমার বাড়িতে চলো। ঠিক আছে বাবা, আমি তোর সাথে তোর বাড়িতেই যাব। তারপর বিকাশ বুড়িমাকে বাড়িতে নিয়ে যায় এবং বিকাশ তার স্ত্রীকে ডাকতে থাকে। কি গো, তুমি কি বাড়িতে আছো? দেখো আমি কাকে নিয়ে এসেছি। কি হয়েছে তোমার? তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? কি বলবে বলো? এই বুড়িমা দুদিন থেকে না খেয়ে আছে, তুমি বরং ওনাকে কিছু খেতে দাও। বুড়িমা, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপর রাবেয়া ঘর থেকে খাবার নিয়ে এসে বুড়িমাকে খেতে দেয় আর বুড়িমা খাবারগুলো খায় এবং বুড়িমার খাওয়া শেষ হলে বিকাশ বুড়িমাকে বলতে থাকে, বুড়িমা, তুমি এই টাকাগুলো নিয়ে চলে যাও। এই টাকাগুলো দিয়েই তোমার বেশ কয়েকদিন চলে যাবে। ঠিক আছে বাবা, তোরা দুজন অনেক ভালো, ভগবান তোদের মঙ্গল করুক। এই কথা বলে বুড়িমা টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর বেশ কিছুদিন পর বিকাশদের বাড়িতে মোড়ল মশাই আসে এবং মোড়ল মশাই বিকাশকে বলতে থাকে, কি হে বিকাশ, বাড়িতে কি আছো? হ্যাঁ মোড়ল মশাই, আমি বাড়িতে আছি। আপনি কি কিছু বলবেন? আমার কাছে থেকে বেশ কয়েক বছর আগে যে টাকা ধার নিয়েছিলি, সেটা সুদে আসলে কত হয়েছে সেটা কি তোর মনে আছে? হ্যাঁ মোড়ল মশাই, আমার সব মনে আছে। আমি কিছুদিনের মধ্যেই আপনার সব টাকা পরিশোধ করে দিব। আমি তোকে আর কোনো সময় দিতে পারবো না। মোড়ল মশাই, আমাকে আর এক সপ্তাহ সময় দিন। এক সপ্তাহ না, আমি তোকে 3 দিন সময় দিলাম, আর আমি 3 দিন পর আবার আসবো। এই কথা বলে মোড়ল মশাই সেখান থেকে চলে যায়। আর এইদিকে বিকাশ বলতে থাকে, হায় হায়, এ কি হলো আমার? এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? দেখতে দেখতেই 3 দিন হয়ে এলো। বিকাশও কোনো টাকা জোগাড় করতে পারলো না। তারপর মোড়ল মশাই তাদের বাড়িতে আবার এলো এবং বিকাশকে বলতে থাকলো, কি হে বিকাশ, 3 দিন তো হয়ে এলো, এখন আমার টাকা ফেরত দাও দেখি। মোড়ল মশাই, আমি তো এখনো টাকা জোগাড় করতে পারিনি। আপনি দয়া করে আমাকে আর কটা দিন সময় দিন। না, আমি তোকে আর সময় দিতে পারবো না। আমি জানতাম তুই টাকা জোগাড় করতে পারবি না, তাই আমার সাথে দলিল নিয়ে এসেছি। তুই এখন দলিলে সই করে দে। দলিলে কিসের সই করব মোড়ল মশাই? এই দলিলে সই করলে তোর যে এক টুকরো জমি আছে তা আমার নামে হয়ে যাবে। বিকাশ মোড়ল মশাইয়ের দেয়া সেই দলিলে সই করে দেয় এবং মোড়ল মশাই সেই জমির দখল নিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন পরে হায় হায়, এ কি হয়ে গেল আমার? আমার এক টুকরো জমি ছিল, সেটাও মোড়ল মশাই দখল করে চলে গেল। আমার ঘরে যে খাবার মতো এক মুঠো চালও নেই। হ্যাঁ গো, বাড়িতে তো খাবার মতো চাল ডাল সবজি কিছুই নেই। তুমি আশেপাশে গিয়ে দেখো, কোনো কাজ পাও নাকি?
তারপর সুজাতার কথা শুনে বিকাশ কাজ খোঁজার জন্য হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে সে একটি বনে চলে আসে এবং বিকাশ দেখতে পায় সেই দিক দিয়েই ওই বুড়িমা যাচ্ছিল। বিকাশ বুড়িমার কাছে যায়। এ কি বুড়িমা, তুমি এখানে কোথাও যাচ্ছ? আমি তো এখানেই থাকি, এই সামনেই আমার বাড়ি। তা তুই এখানে কি করছিস? তারপর বিকাশ বুড়িমাকে সব ঘটনা খুলে বলল। বুড়িমা এসব শুনে কিছুক্ষণের মধ্যেই বুড়িমা একটি পরিরূপ ধারণ করে। এ কি, আপনি কে? বুড়িমা কোথায় গেল? আসলে আমি কোনো বুড়ি নই, আমি একজন পরী। সেদিন আমি বুড়ি সেজে তোমার কাছে সাহায্য চেয়েছিলাম আর তুমি আমাকে সাহায্য করেছিলে। আসলে তুমি একজন ভালো মানুষ। আমি তোমার প্রতি ভীষণ খুশি হয়েছি আর তোমাকে এই সোনার গরুটি উপহার দিচ্ছি। এই নাও, এই সোনার গরুটি আজ থেকে তোমার। না পরি, আমি এই গরুটি নিতে পারবো না। আর আমি এই গরুটিকে নিয়ে কি করব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই যে গরুটিকে খাওয়াবো। বিকাশ, এই গরুটি কোনো সাধারণ গরু নয়। এই গরুটিকে কোনো খাবার না খাওয়ালেও চলবে। আর শোনো, এই গরুটি আজ থেকে তোমাদের প্রতিদিন একটা করে সোনার মোহর দিবে। আমি আশা করছি এই গরুর দেয়া সোনার মোহর দিয়েই তোমাদের সংসার খুব ভালোভাবে চলবে। এখন তুমি এই সোনার গরুটি নিয়ে বাড়িতে চলে যাও, আমিও চলে যাচ্ছি। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায় আর বিকাশও সোনার গরুটি নিয়ে বাড়িতে চলে আসে আর সুজাতাকে ডাকতে থাকে। বউ, ও বউ, একটু বাইরে এসো, দেখো আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? ওমা, এ তো দেখছি সোনার গরু। তোমার কাছে তো কোনো টাকাও নেই, এই সোনার গরু তুমি কোথায় পেলে? তারপর বিকাশ সুজাতাকে সবকিছু খুলে বলে। এরপর থেকেই সেই সোনার গরুটি বিকাশদের প্রতিদিন একটা করে সোনার মোহর দিত। এভাবেই বিকাশদের দিন কাটতে থাকে। বিকাশদের আর কোনো দুঃখ কষ্ট থাকে না। এমনই একদিন বিকাশ সুজাতাকে বলতে থাকে। বউ শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। কি কথা বলবে গো, বলো। পরি যে আমাকে সোনার গরুটা দিয়েছে, সেই গরুটা তো আমাদের প্রতিদিন সোনার মোহর দেয়। আমার আর ধৈর্য কুলাচ্ছে না। আমি বলছিলাম কি, এবার এই গরুটার পেট কেটে সব সোনার মোহরগুলো একেবারে নিয়ে নিব। তুমি তো ঠিক বলেছো। চলো তাহলে আমরা এই সোনার গরুটির পেট এবার কেটে সবগুলো সোনার মোহর নিব। তারপর বিকাশ এবং সুজাতা সেই সোনার গরুটির পেট কাটে এবং তারা দেখতে পায় সোনার গরুটির পেটে কিছুই নেই। এ কি হয়ে গেল? এই গরুর পেটে তো কিছুই নেই। এখন আমাদের কি হবে? আমরা কিভাবে সংসার চালাবো? কিছুক্ষণের মধ্যেই সেখানে সেই পরীটি হাজির হয়ে যায় এবং পরীটি বিকাশকে বলতে থাকে। বিকাশ, তুমি তোমার লোভের কারণে সোনার গরু এবং সোনার মোহর দুটোই হারালে। হ্যাঁ পরি, তুমি ঠিক বলেছ। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। ফাগুন হাওয়ায় হাওয়ায় লেগেছে যে দোল, ফাগুন হাওয়ায় হাওয়ায় লেগেছে যে দোল। আরে ইয়ার, আসতে না আসতে আমার এত জোরে টয়লেট কেন পাচ্ছে? এখন আমি এখানে টয়লেট কোথায় পাই? আরে আরে, ওই তো, যাই যাই, ওখানে গিয়ে একটু হালকা হয়ে আসি। আরে আরে, এটা তুই কি করেছিস? হ্যাঁ, ওঠ ওঠ বলছি, ওঠ। মানুষের মা তাকে ডাকছিল আর সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে এসে দেখে তার সামনে তার মা দাঁড়িয়ে আছে আর মানুষের নিচের দিকে তাকিয়ে বলতে থাকে, হায় ঈশ্বর, আমি কিনা আজকেও কাপড়ে হিসি করেছি। তোকেও বলি, এত বড় একটা মেয়ে হয়েছিস, তবু তোর চলাফেরার কোনো ঠিক নেই। আরে কদিন পর তো তোর বিয়ে হতে চলেছে, তবুও কিনা তুই এমন করছিস? ছি 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 ছি। মা, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এসব কিছু করিনি। আমি ভেবেছিলাম আমি বোধহয় টয়লেটেই আছি। হায় ঈশ্বর, এখন এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? প্রতি রাতেই কাপড় চোপড় একদম নষ্ট করে দেয়, তার সাথে বিছানাটাও। এখন আমার মুখের দিকে হা করে তাকিয়ে দেখছিস কি? যা যা, গোসল করে নে আর তার সাথে সাথে বেডশিটটাও চেঞ্জ করে নিস।
ছোটবেলা থেকে মানুষের এরকম সমস্যা ছিল যে ছোটবেলা থেকে কাপড় চোপড়ে হিসু করে কাপড় চোপড় নষ্ট করে দিত। তার জন্য প্রতি রাতে তার বিছানাও নষ্ট হয়ে যেত। কিছুদিনের মধ্যেই মানুষের বিয়ে, কিন্তু তার আগে সে এই সমস্যার কোনো সমাধানই যেন পাচ্ছিল না। সেদিন ছিল মানুষের বিয়ের দিন। সেদিন মানুষের মা তার জন্য একটি ডায়াপার নিয়ে এসেছিল। মা, ও মা, এটা আবার কি গো? এটা হচ্ছে ডায়াপার। আমি কখনোই চাই না তোর হবু বর তোর এসব অভ্যাসের কথা জানুক। এই ডায়াপার না পড়লে যে তোর শ্বশুর বাড়ির লোকেরাও এসব সম্পর্কে সব জেনে যাবে। ঠিক আছে মা, তুমি যখন এত করেই বলছো তাহলে আমি ডায়াপারটা পরে নিচ্ছি। কয়েক ঘন্টার মধ্যেই মানুষের বিয়ে রোহিত নামের একটা ছেলের সাথে হয়ে যায়। বিয়ের দিন রাতে মানুষই রোহিতের জন্য অপেক্ষা করছিল, আর কিছুক্ষণের মধ্যে রোহিত সেখানে চলে আসে। মনে হচ্ছে চাঁদ আজ আমার ঘরে এসে গেছে, আর তাই তো আমার ঘরে এত আলো ছড়াচ্ছে। কিন্তু আমি তো কোথাও চাঁদ দেখছি না। আরে আরে পাগলি মেয়ে, আমি ওই চাঁদের কথা বলিনি। আমি তো সেই চাঁদের কথা বলেছি যেই চাঁদ আমার সামনে বসে আছে। রোহিতের এমন কথা শুনে মানুষই ভীষণ লজ্জা পায়, আর ধীরে ধীরে রোহিত মানুষের কাছাকাছি চলে আসে। তখনই মানুষই রোহিতকে ধাক্কা দিয়ে বলে, আসলে আসলে আমার খুব ঘুম পাচ্ছে, আমি আমি যাচ্ছি ঘুমাতে। আরে আরে, এর আবার কি হয়ে গেল? মনে হচ্ছে এ খুব ক্লান্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমরা শুয়ে পড়ি, তোমাকে আর কোথাও যেতে হবে না। এসব বলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর মানুষই আবারও সেই স্বপ্ন দেখে, যে স্বপ্ন সে বিছানা নষ্ট করার আগে প্রতি রাতে দেখে। সে স্বপ্নে দেখছিল, আর সে যখনই টয়লেট করতে যাচ্ছিল তখন বলছিল, আজ তো আমি ডায়াপার পরেছি, আজ কাপড় চোপড় নষ্ট হওয়ার কোনো কারণ নেই, আজ তো আমি একদম শান্তি মতো টয়লেট করব। এসব কথা বলে মানুষই ডায়াপারের ভিতরে নিশ্চিন্তে টয়লেট করতে থাকে আর শান্তির ঘুম ঘুমাতে থাকে। পরের দিন সকালে মানুষই যখন ঘুম থেকে ওঠে, সে দেখে তার ডায়াপারটি লিক হয়ে গেছে, যার কারণে বিছানা নষ্ট হয়ে যায়। তখন মানুষই বলে, আয় ঈশ্বর, ডায়াপার পরার পরেও কিনা বিছানা নষ্ট হয়ে গেল। যদি এই কাণ্ড কেউ দেখে নেয় তাহলে আমার মান সম্মান কিছু থাকবে না। না না, আমাকে তো কিছু একটা করতেই হবে। কিছুক্ষণ পর মানুষই রোহিতের সামনে একটি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে রোহিতের ঘুমও ভেঙে যায়, আর ভেজা বিছানা দেখে রোহিত বলে, আরে আরে মানুষই, এই বিছানাটা ভিজে গেল কি করে? আসলে আমি না পানি খাচ্ছিলাম, আর পানি খাওয়ার সময়ই একটু পানি বিছানায় পড়ে যায়। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। আরে আরে না না, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, যাও যাও, তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। যাক বাবা, বেঁচে গেলাম আজকের মতো। এই বলে মানুষই ফ্রেশ হতে চলে যায়, আর তার লিক হওয়া ডাইপারটি জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এভাবে রোজ রাতে মানুষই ডায়াপার পরতো, যাতে তার বিছানা ভিজিয়ে দেওয়ার অভ্যাসটি কেউ জানতে না পারে। একদিন রোহিত আলমারিতে কিছু খুঁজতে যাবে, তখন সে দেখে আলমারিতে কিছু ডায়াপার রাখা। আরে আরে মানুষই, এই ডায়াপার গুলো এখানে কি করছে? আমাদের বাসায় তো কোনো ছোট বাচ্চা নেই। আরে আরে, এখন আমি কি করব? কিছু একটা বায়না তো আমাকে বানাতেই হবে। আসলে আমি ডায়াপারগুলো না আমার অনাগত বাচ্চার জন্য রেখেছি। যখন আমাদের বাচ্চা হবে তখন যদি আবার ডায়াপারের দাম বেড়ে যায়, তাই তো আমি আগে থেকেই কিনে রেখেছি। কিন্তু মানুষই, বাচ্চা হওয়ার তো অনেক সময় বাকি আছে। হ্যাঁ, তা তো আমি জানি, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি আগেই ডায়াপার কিনে রাখি, তাই আর কি। এভাবে মানুষই কোনো না কোনো বাহানা বানিয়ে সবসময় নিজের বদভ্যাসগুলোকে ঢাকার চেষ্টা করত, আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এখন যে ডায়াপারগুলো মানুষের কাছে ছিল সেগুলো প্রায় শেষের দিকে। মানুষের কাছে শুধুমাত্র একটি ডায়াপারই ছিল। সেই দিনই মানুষের ননদ শিবানী সেখানে চলে আসে। কোনো এক কারণে মানুষের ননদকে সেখানেই থাকতে হয়েছিল, আর সেই দিন শিবানীর বাচ্চার ডায়াপারও শেষ হয়ে গিয়েছিল। ভাইয়া, এখন আমি কি করবো বল তোরে? একটা মাত্র ডায়াপার ছিল, সেটা তো আমার বাচ্চাটা নষ্ট করে দিয়েছে। আমার তো খুব ভয় লাগছে রে ভাইয়া, যদি রাতে আবার আমার বাচ্চাটা বিছানা নষ্ট করে দেয় তো? আরে আরে শিবানী, এত চিন্তা কেন করছিস? তোর ভাবি তো ওর অনাগত বাচ্চার জন্য এখন থেকে ডায়াপার কিনে রেখে দিয়েছে। এখন তো আর আমাদের কোনো সন্তান নেই বল, তুই ওই ডায়াপার তোর বাচ্চাকেই পরিয়ে দে। আরে বাহ ভাইয়া, এটা তো অনেক ভালো কথা। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ডায়াপারটি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলে শিবানী মানুষের ঘরে যায়, আর আলমারিতে পড়ে থাকা শেষ ডায়াপারটি নিয়ে আসে। আচ্ছা, এই ডায়াপারটা একটু বেশি বড় মনে হচ্ছে। আসলে ভাবির তো এখনো কোনো বাচ্চা হয়নি, তাই ভাবি বুঝতে পারিনি বাচ্চাদের কেমন ধরনের ডায়াপার লাগবে।
এই বলে শিবানী সেখান থেকে চলে যায় আর সেই ডায়াপারটি তার ছোট্ট সন্তানকে পরিয়ে দেয়। রাতে ডায়াপার পরার জন্য মানুষই আলমারির কাছে যায় আর আলমারি খুলে দেখে সেখানে একটিও ডায়াপার নেই। ডায়াপার না দেখে মানুষই ভীষণ চিন্তায় পড়ে যায় আর সে রোহিতকে ডায়াপারের ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর রোহিত শিবানীর ব্যাপারে সবটা মানসীকে খুলে বলে। সব শুনে মানসী বলে, হায় 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 রে, এখন আমি কি করব? আমি যদি আজ ডায়াপার পরে না ঘুমাই তাহলে তো আমি বিছানা নষ্ট করে দেব। তখন তো আমার এই অভ্যাসের ব্যাপারে সবাই সবটা জেনে যাবে। এখন আমার কিছু করা উচিত। এসব কথা ভেবে মানসী পুরো রাত জেগে থাকে যাতে সে কখনোই বিছানায় হিসি না করে। কিন্তু তবু রাতের বেলায় তার চোখ লেগে আসে আর সে ঘুমিয়ে পড়ে। আর দুর্ভাগ্যবশত সে আবারও রোজ দিনের মতো বিছানা ভিজিয়ে দেয়। পরের দিন সকালে রোহিত ঘুম থেকে উঠে এসব কাণ্ড দেখে সবটা বুঝতে পেরে যায় আর সে মানসীকে বলে, ও আচ্ছা আচ্ছা, তার মানে ডায়াপার আমাদের সন্তানের জন্য নয়, বরং ডায়াপারটি তোমার জন্য ছিল। তার মানে তুমি রোজ রাতে ডায়াপার পরেই ঘুমাতে? আসলে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আমি ইচ্ছে করে এমনটা করিনি। আসলে ছোট থেকেই আমার বিছানা ভিজানোর অভ্যাস আছে। আমি চাইলেও টয়লেট করার সময় উঠতে পারি না, তাই আমি ভেবেছিলাম যাতে আমার এই অভ্যাসটা কেউ না জানতে পারে, আর যার জন্য আমার এমন ডায়াপার পরা। কিন্তু দেখুন, কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। আমার সব সত্যিটা সবাই জেনেই গেল। তোমার এমন সমস্যা আছে সেটা তোমার আমাকে আগেই বলা উচিত ছিল। চলো চলো, আর সময় নষ্ট না করে আমরা ডক্টরের কাছে যাই আর তোমার এই রোগের চিকিৎসা করাই। এরপর রোহিত মানসীকে নিয়ে ডক্টরের কাছে যায় আর তার ভালো চিকিৎসা করায়। কিছুদিনের মধ্যেই মানসী পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় আর কখনোই তাকে ডায়াপার পরতে হয় না। সে বেশ সুখে শান্তিতে তার শ্বশুর বাড়িতে থাকতে লাগে আর এইসব কথা কেউ জানতেও পারে না। অনেকদিন আগে গোপীপুর নামে এক গ্রামে অমল নামে এক যুবক বাস করত। সে খুবই বুদ্ধিমান এবং সুদর্শন ছিল। অমলের বাবা গ্রামের মোড়ল ছিল এবং সে অমলকে খুবই আদর করত। এই গ্রামের পাশেই একটি জঙ্গল ছিল। গ্রামবাসীদের শহরে যেতে হলে ওই জঙ্গল দিয়ে যেতে হতো। ওই জঙ্গলে একটা পেতনি বাস করে। লোকজন যদি কোনো কারণে রাত করে বাড়িতে ফিরতো তাহলে তারা রক্ষে থাকতো না। ওই ডাইনি তাদেরকে উঠিয়ে নিয়ে যেত। এমনই একদিন এক পথিক রাতের বেলা ওই জঙ্গল দিয়ে বাড়িতে ফিরছিল আর তখনই ওই ডাইনিটা লোকটিকে দেখতে পায়। আজ অনেকদিন পর কাউকে পেলাম, এখন এর সাথে একটু মজা করে নেই, তারপর ওকে তুলে নিয়ে যাব। ডাইনি লোকটির সামনে এসে দাঁড়ায়। তোর তো অনেক সাহস, সন্ধ্যার পর কেউ এদিক দিয়ে পা বাড়ায় না, আর তুই দেখি দিব্যি হেঁটে যাচ্ছিস। আজ তোর রক্ষে নেই। আমাকে ক্ষমা করো ডাইনি, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু আজ শহরে গিয়ে কাজ করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তো এই রাতের বেলায় বাড়িতে ফিরতে হচ্ছে। দয়া করে আমাকে যেতে দাও। তোর সাথে যখন আমার দেখা হয়ে গেছে তখন তো তোকে আমি যেতে দিতে পারি না। তাছাড়া অনেকদিন ধরে কোনো মানুষকে খেতে পাচ্ছি না, তাই তোকে খেয়ে আমি ক্ষুধা মেটাবো। তবে তোর জন্য একটা সুযোগ আছে। তুই যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোকে আমি ছেড়ে দেব। বলো ডাইনি, কি সেই প্রশ্ন? তাহলে বল, এক ব্যক্তির দুইটি বউ আছে, কিন্তু এক বউ বোবা আর আরেক বউ কানা। একদিন হঠাৎ ওই লোকটি মারা গেল। এখন প্রশ্ন হলো, বোবা বউ কি করে কানা বউকে বোঝাবে যে তার স্বামী আর বেঁচে নেই? তুই যদি এ প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না। এবার আপনি কি বলতে পারবেন ডাইনির প্রশ্নের উত্তর কি হবে? উত্তরটি কিন্তু খুবই মজার। যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে যান। এই প্রশ্নের উত্তর হলো, বোবা ও কানা তাদের ডাকনাম ছিল, তাই বোবা বউ খুব সহজে কানা বউকে সে কথাটি বলে দিবে। পথিক কিন্তু ডাইনির এই প্রশ্নের উত্তরটি দিতে পারলো না, আর তাই ডাইনি ওই লোকটিকে নিয়ে চলে গেল। এ ঘটনার পর থেকে রাতের বেলা কেউই ওই জঙ্গল দিয়ে যেত না। কিন্তু একদিন অমলকে জরুরি কাজে সেই পথ দিয়ে শহরে যেতে হয়।
কাজ করতে করতে তার সন্ধ্যা হয়ে যায়। তখন সে চিন্তায় পড়ে যায়। আজ তো কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। এখন আমি কি করব? ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমি কিভাবে বাড়ি ফিরবো? গ্রামের মানুষ তো বলে ওই জঙ্গলে একটা ডাইনি বাস করে, কিন্তু আমাকেও তো বাড়ি ফিরতেই হবে। এসব ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নিয়ে ফেললো ওই জঙ্গলের মধ্যে দিয়ে সে বাড়িতে ফিরবে। সে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। যখন সে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন ওই ডাইনিটা অমলকে দেখতে পায় আর অবাক হয়ে যায়। সে অমলের প্রেমে পড়ে যায়। আরে, এত সুন্দর যুবককে তো আমি আগে কখনো দেখিনি। আমি তো ওর প্রেমেই পড়ে গেলাম। আমি যদি ওর বউ হতে পারি তাহলে আমার দিনগুলো আনন্দেই কাটবে। এই ভেবে ডাইনি একটি বুদ্ধি বের করলো। সে একজন সুন্দরী মেয়ে মানুষের রূপ ধারণ করলো এবং রাস্তায় দাঁড়িয়ে এমন ভাব করলো যেন সে ভুল করে পথ হারিয়ে ফেলেছে। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করবে? আমি পথ হারিয়ে ফেলেছি। ঠিক তখনই অমল তাকে দেখতে পেল। এত রাতে একজন সুন্দরী মেয়ে মানুষকে অমল দেখে সে অবাক হলেও তার সাহায্যের আবেদন শুনে সে ডাইনির কাছে গেল। কি হয়েছে আপনার? আপনি এত রাতে এই জঙ্গলে কেন? আমি একজন এতিম। এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি শহরে কাজের খোঁজে গিয়েছিলাম। কাজ শেষ করে আমি এক জায়গায় বসে বিশ্রাম নিয়েছিলাম। হঠাৎ কোথা থেকে দুজন মহিলা এসে আমাকে কিছুতেই অজ্ঞান করে ফেলে এবং আমার সব জিনিসপত্র নিয়ে যায়। জ্ঞান ফেরার পর আমি নিজেকে এই জঙ্গলে আবিষ্কার করি। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমাকে কি আপনার সাথে নেবেন? অমল ভাবলো এই রাতের বেলায় মেয়েটিকে রেখে যাওয়া অন্যায় হবে, তাই সে রাজি হয়ে গেল। ঠিক আছে, আপনি আমার সাথে যেতে পারেন, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। আমি শুনেছি এই জঙ্গলে একটা ডাইনি থাকে। এরপর তারা দুজনে মিলে অমলের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে অমল মেয়েটিকে খাবার খাওয়ায়। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলে, আমি কি কিছুদিন আপনার এখানে থাকতে পারি? বিনিময়ে আমি আপনার ঘরে সব কাজ করে দিব। ঠিক আছে, আপনি কিছুদিন এখানে থাকতে পারেন। এরপর অমল মেয়েটিকে নিয়ে গিয়ে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটিকে দেখে অমলের বাবা মা অনেক খুশি হয়। তারা মেয়েটির নাম পরিচয় জিজ্ঞেস করে। সে সবাইকে এটা ওটা মিথ্যে কথা বলে খুশি করে ফেলে। এরপর সে ঘরের কাজকর্মে লেগে যায়, যেমন থালা বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া, রান্না করা ইত্যাদি। এসব কাজ করে ডাইনি অমলকে আর তার বাবা মাকে খুশি করার চেষ্টা করে। ডাইনির এসব কাজকর্ম দেখে অমলের বাবা মা অনেক খুশি হয়ে যায়। তারা অমলকে ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। বাহ, মেয়েটা অনেক গুণবতী আর অনেক সুন্দরী। দেখো, সে ঘরের কাজ কত সুন্দর করে দ্রুত করে ফেলতেছে। আমার মনে হয় এই মেয়ের সাথে আমাদের অমলকে বিয়ে দিলে মন্দ হবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি ওই মেয়েটির কাজকর্ম দেখে মুগ্ধ হয়েছি। এদিকে ডাইনি তাদের খুশি করার জন্য সব কাজ দ্রুত করতে থাকে, যা একজন স্বাভাবিক মানুষের কাছে কখনোই সম্ভব নয়। এসব দেখে অমলের মা ডাইনিকে সন্দেহ করে। আরে, এই মেয়েটা সব কাজ এত দ্রুত কিভাবে করছে? কিছু তো একটা গন্ডগোল আছে। আমাকে ওর ওপর নজর রাখতে হবে। এরপর অমলের মা লুকিয়ে লুকিয়ে মেয়েটির উপর নজর রাখতে শুরু করে এবং দেখতে পায় ডাইনি তার জাদু শক্তি দিয়ে এক নিমিষে সব কাজ করে ফেলছে। এই দেখে অমলের মা প্রচন্ড ভয় পেয়ে যায়। অমলের বাবা এবং অমলকে সব ঘটনা খুলে বলে। সব শুনে অমলের বাবা বলে, এটা নিশ্চয়ই ওই জঙ্গলের ডাইনিটা হবে। আমাকে আরো শিওর হতে হবে। কালকে আমি ওর একটা পরীক্ষা নেব। পরের দিন সকালে অমলের বাবা ডাইনিকে বলে, মা, ঘরের সব জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে। তুমি জঙ্গলে যাও, অনেকগুলা জ্বালানি কাঠ নিয়ে আসো। ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। কিছুক্ষণ পরে ডাইনি অনেকগুলো জ্বালানি কাঠ নিয়ে আসে। সেগুলো তো কোনো মেয়ে মানুষ ধরে থাক, কোনো শক্তিশালী পুরুষেরও একা বহন করা কষ্টসাধ্য। কিন্তু ডাইনি দিব্যি সেগুলো নিয়ে এসে মোড়লের সামনে হাজির হয়। এসব দেখে মোড়ল প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে নিশ্চিত হয় এটাই সেই জঙ্গলের ডাইনি।
এরপর তারা পরিবারের সকলে মিলে কি করে ডাইনিকে এখান থেকে তাড়ানো যায় সেই পরিকল্পনাই করতে থাকে। অমল একটি উপায়ের কথা বলে। আমি ডাইনিকে বিয়ের কথা বলে ওকে কিছু শর্ত দিব, আর তোমরা এই সুযোগে এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসবে। এভাবেই তাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। অমলের প্রস্তাবটা তার বাবা মায়েরও অনেক পছন্দ হলো। তখন অমল ওই ডাইনিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তবে একটা শর্ত আছে। আমাদের পরিবারের রেওয়াজ অনুযায়ী বিয়ের আগে একজন সাধু বাবা এসে তোমাকে কিছু প্রশ্ন করবে, আর তোমাকে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলেই তোমার সাথে আমার বিয়ে হবে। এ কথা শুনে ডাইনি অনেক খুশি হয়ে যায়। সে বলে, আমি আপনাকে বিয়ে করার জন্য সব শর্ত পূরণ করতে রাজি আছি। যথাসময়ে তন্ত্রমন্ত্র এক শক্তিশালী সাধু বাবা সেখানে আসলো। অমল সাধু বাবাকে সবকিছু বলেই এখানে নিয়ে এসেছে। তিনিও প্রস্তুত হয়ে এসেছেন। শোনো মেয়ে, তোমাকে আমার দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি পারো তবেই তুমি অমলের বউ হতে পারবে, আর না পারলে তোমাকে চলে যেতে হবে। তাহলে বলো তো, আজব জিনিস হাতে চলে মাথায় বলে কথা, পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা, এই ধাঁধার উত্তর কি হবে? এবার আপনার যদি ওই ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এই ধাঁধার উত্তর হলো কলম। ডাইনি কিন্তু এই ধাঁধার উত্তর দিতে পারলো না। তখন সাধু বাবা বললেন, এটাই তোমার শেষ সুযোগ, আর না হলে কিন্তু শর্ত অনুযায়ী তোমাকে চলে যেতে হবে। তাহলে বলো, একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? এবার আপনার পালা। আপনি কি বলতে পারবেন একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? আপনার উত্তর কমেন্টে জানাতে পারেন। এ ধাঁধার উত্তর হলো রাতে ঘুমিয়ে। তাহলে তার দিনে ঘুমানোর প্রয়োজন নেই। ডাইনি কিন্তু এই ধাঁধারও উত্তর দিতে পারলো না। আসলে সাধু বাবা জেনে শুনে এমন প্রশ্ন তৈরি করে এনেছিলেন যার উত্তর ডাইনি দিতে পারবে না। ডাইনি যখন দেখলো তার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে নিজের আসল রূপ ধারণ করলো। ভেবেছিলাম অমলের বউ হয়ে সুখে শান্তিতে বসবাস করব, কিন্তু তোরা আজ সেটা হতে দিলি না। এখন তোরা কেউই আমার হাত থেকে বাঁচতে পারবে না। কে কাকে মারে সেটা তো দেখ আগে। এই বলে সাধু বাবা মন্ত্র পড়ে ফু দিলেন আর একটি বোতল এগিয়ে ধরলেন। আর অমনি ডাইনি আস্তে আস্তে ছোট হয়ে বোতলের কাছে আসতে শুরু করলো। ডাইনি অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে সাধু বাবার জাদু থেকে মুক্তি হতে পারলো না। অবশেষে ডাইনি এক পর্যায়ে বোতলের ভিতর ঢুকতে বাধ্য হলো। তারপর তারা সবাই মিলে ওই বোতলটিকে নদীতে ফেলে আসলো। আর এভাবেই গোপীপুর নামের গ্রামের লোকজন ডাইনির হাত থেকে মুক্তি পেল। মনিকা, এই মনিকা, কোথায় তুই? খেলতে যাবি না তুই? না রে, আজ আমি খেলতে যাব না। আমার মা আজ ডিম রান্না করছে, আমি যে এখন ডিম দিয়ে ভাত খাবো রে। মনিকা, এই মনিকা, এই নে খাবার খেয়ে নে। এই, দেখতে পাচ্ছিস না মেয়েটা খাবার খাচ্ছে? তুই ওভাবে তাকাচ্ছিস কেন? চোখ নিচে কর। চাচি, আমাকে একটু ডিম দিয়ে ভাত দেবে? আমারও যে খেতে খুব ইচ্ছে করছে। মা আজকে 2 দিন ধরে রান্না করেনি, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। দূর হয় এখান থেকে, কাউকে দেখলেই চাইতে হয়, তাই না? মা, ও মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। মনিকা ডিম দিয়ে ভাত খাচ্ছে মা, আমি একটু খেতে চেয়েছি, তার জন্য ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে মা। মা, ও মা, আমিও ডিম দিয়ে ভাত খাবো মা। তোকে তো প্রতিদিন ভাতই খেতে দিতে পারি না রে মা, ডিম পাবো কোথায় আমি বল? সেটা আমি জানি না মা, সবাই ডিম দিয়ে ভাত খায়, আর তুমি আমাকে ডিম এনে দিতে পারো না কেন মা? এমন করে বলিস না রে মা। চল গোসল করে আসি, নদীতে যাই, তারপর না হয় একটা ব্যবস্থা করব। মা, ও মা, দেখো একটা বিড়াল পানিতে ডুবে যাচ্ছে। আরে আরে, তাই তো,
যেভাবেই হোক বিড়ালটাকে বাঁচাতে হবে। আরে বেচারা কত কষ্ট পাচ্ছে। মা, বিড়ালটা বাঁচবে তো? আহারে, বিড়ালটা কতই না কষ্ট পাচ্ছে। বিড়ালটা বেঁচে গেছে রে মা। ধন্যবাদ তোমাদের, তোমরা আমাকে বাঁচিয়েছো। এই কি, তুমি বিড়াল হয়ে কথা বলছো কিভাবে? আমি যে কথা বলতে পারি। আচ্ছা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে খুব চিন্তায় আছো। হ্যাঁ, আমার মেয়েটা ডিম দিয়ে ভাত খাবে বলছে, কিন্তু ডিম কেনার যে সামর্থ্য আমার নেই। মেয়েটাকে দুবেলা ঠিকভাবে ভাতই খেতে দিতে পারি না। আহারে, কি কষ্ট। তবে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের একটা গাছ দিচ্ছি। এই গাছটা রোপণ করে দিও। এই গাছটাই তোমাদের সব দুঃখ কষ্ট দূর করে দেবে। কিন্তু কিভাবে? এই গাছটা হলো ডিম দেওয়া গাছ। এই গাছটা প্রতিদিন তোমাদের অনেক ডিম দেবে, যেটা বিক্রি করে তোমাদের দিন অনেক ভালোভাবে চলে যাবে। আর প্রতি মাসে এই গাছটা একটি করে সোনার ডিম দেবে। তখন তোমরা সকল গরিবদের সাহায্য করবে। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক বড় উপকার করলে। ও হ্যাঁ, আরেকটা কথা, এই ডিম দেওয়া গাছ রোপণ করার 3 দিন পর গাছে ডিম ধরবে, বুঝলে? এখন আমি যাই, কেমন? কি মজা, কি মজা! আমি 3 দিন পর ডিম দিয়ে ভাত খাবো, কি মজা! মা, মা, তাড়াতাড়ি বাড়িতে চলো। বাড়িতে গিয়ে গাছটা যে রোপণ করতে হবে। গাছটা কোথায় লাগানো যায়? কি রে মা, তোরা দুজন এখানে কি করছিস? বাবা, মা এখানে ডিম দেওয়া গাছের চারা লাগাচ্ছে। এসব তুই কি বলছিস পাগলের মতো? ডিমের আবার গাছ হয় নাকি? হ্যাঁ বাবা, একটি বিড়াল আমাদেরকে এই গাছটি দিয়েছে। যাক, আল্লাহ তাহলে আমাদের মুখের দিকে একটু তাকিয়েছে। মেয়েটার মুখের দিকে এতদিন তাকাতেই পারতাম না। তুমি আর ভেবো না, দেখো সবটাই ঠিক হয়ে যাবে। আমাদের আর না খেয়ে থাকতে হবে না। মা, আমি ডিম গাছে পানি দিতে যাচ্ছি। ও মা, একদিনে গাছটা কত বড় হয়ে গেছে। মাকে যে বলতে হয়। ও মা, মা শুনছো? এই দেখো, গাছটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ তাই তো, গাছটা তো অনেক বড় হয়ে গেছে রে। আর মাত্র 2 দিন পরে গাছটাতে ডিম ধরবে। আরে, গাছে তো অনেক ডিম ধরেছে। কই গো তোমরা, এদিকে এসো, দেখে যাও গাছে ডিম ধরেছে। কি হয়েছে গিন্নি, এভাবে ডাকছো কেন বলো তো? আরে আরে, আজব কাহিনী, গাছে তো ডিম ধরেছে। ওমা, গাছে তো দেখছি একটা ডিম সোনার মতো চকচক করছে। এটাই কি তাহলে সেই সোনার ডিম? কি মজা, কি মজা! ডিম দেওয়া গাছে আবার সোনার ডিমও ধরেছে, কি মজা! মা, আজকে আমাকে অনেক ডিম দেবে কেমন? আজকে আমি অনেক ডিম মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে মা, তুই আজকে অনেকগুলো ডিম খাবি। যাও, এই ডিমগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসো। আর এই গাছের ডিমগুলো আমরা মজা করে খাবো। আচ্ছা আচ্ছা, দাও, আমি ডিমগুলো বাজারে নিয়ে যাচ্ছি। গিন্নি, এই দেখো, বাজার করে এনেছি। আরে আরে, শেফা অমন মোটা হচ্ছে কি করে? ওদের তো এখন আর না খেয়ে থাকতে দেখি না। সচ্ছল হচ্ছে মনে হচ্ছে, তার উপর মানুষকে সাহায্য করছে দেখছি। কিন্তু এত কিছু কি করে সম্ভব হচ্ছে? ব্যাপারটা একবার দেখতে হচ্ছে তো। আরে এই শেফা, তুই এত মোটা হচ্ছিস কি করে রে? আর ঘর বাড়িও দেখছি ঠিক করেছিস। ও মা, তুমি জানো না চাচি, আমাদের তো একটা ডিম গাছ আছে। ওই ডিম দেওয়া গাছে প্রতিদিন অনেকগুলো করে ডিম হয়, আর সেগুলোই তো আমরা খাই আর বিক্রি করি। কি বলছিস কি তুই এসব? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? ডিম আবার কখনো গাছে ধরে? শুধু ডিম নয় চাচি, প্রতি মাসে একটা করে সোনার ডিমও ধরে। তুমি দেখবে। আরে সত্যি তো, গাছে তো ছোট ছোট অনেক ডিমই দেখা যাচ্ছে। ও, এই ব্যাপার তাহলে। এই গাছটা যে করে হোক আমাকে চুরি করতেই হবে। আজ রাতে এই গাছ আমি চুরি করতে আসবো। তোর এত বড় সাহস, তুই কিনা আমার দেওয়া ডিম গাছটি চুরি করতে এসেছিস? আমি তোকে ছাড়বো না শয়তানি। এ কি, কে তুই? আর তুই বেড়াল হয়ে আমাকে শাস্তি দিবি কি করে? কি করে দিবি শাস্তি শুনি? আর তাছাড়া তুই কথা বলছিস কি করে? এই ডিম গাছ,
তোর জাদু শক্তি দিয়ে এই শয়তানিকে শাস্তি দে দেখি। ওই হাত দিয়ে তুই আর কখনো চুরি করতে পারবি না। আমি আর কখনো চুরি করব না। আমাকে আমাকে মাফ করে দাও। বললাম তো, আর কখনোই চুরি করতে আসবো না। তুই মানুষের ভালো দেখতে পারিস না, সব সময় অন্যের খারাপ চাস, তাই তোর কখনোই ক্ষমা নেই, বুঝেছিস? আর এরপর থেকে যদি কখনো এমনটা করিস, তারপর দেখবি আমি কি করি। আজ আমার নিজের দোষের জন্য আমার হাতটা হারালাম আমি। না না, এরপর থেকে আমি আর কখনো এমন চুরি করব না। আরে আমার আমার হাত তো দেখছি ভালো হয়ে গেছে। না না, আমি আর কখনোই এমন চুরি করব না। আর এরপর থেকে কারো উপর হিংসাও করব না। এ কি, এত রাতে আমার ডিম দেওয়া গাছের কাছে তুমি কি করছো? আমাকে আমাকে ক্ষমা করে দাও বোন। ডিম দেওয়া গাছ দেখে আমি যে লোভ সামলাতে পারিনি। আমরা তোমাকে মাফ করে দিয়েছি। তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলো, কেমন? আমরা তোমাকে সাহায্য করব। মা, ও মা, ডিম দেওয়া গাছ আমাদেরকে সব দিয়েছে। ডিম দেওয়া গাছের জন্য আমাদের আর কোনো দুঃখ নেই বলো। কাল তো কাপড় বিতরণ করেছো, আর সেই সাথে খেতেও দিও। তুই ঠিক বলেছিস মা। এই ডিম দেওয়া গাছ, তুই থাক, আমরা ঘরে গেলাম।